সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ক্লাসে আমি তোমাদের সাথে আছি জেসমিন খাতুন জেসি। এখানে শুরুতেই বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছ। এই মানচিত্রে কি দেখা যাচ্ছে? সবুজের বুকে লাল যে রং খচিত যে মানচিত্রটা, এই মানচিত্রটা আমরা যেভাবে পেয়েছি বা কিভাবে এই মানচিত্রটা অর্জন করেছি, এর জন্য আমাদের রয়েছে দীর্ঘ ইতিহাস। এবং এই থেকে আমরা বুঝতে পারবো বা তোমরা বুঝতে পারবে যে আজকে কোন অধ্যায় আলোচনা হবে, অর্থাৎ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ। অধ্যায় 14 বা চতুর্দশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল 1972 থেকে 1975 সাল। শিখন ফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন কার্যক্রম বর্ণনা করতে পারবে, সংবিধান প্রণয়নের পটভূমি ব্যাখ্যা করতে পারবে, বঙ্গবন্ধু শাসনকালের উল্লেখযোগ্য ঘটনা বর্ণনা করতে পারবে, জাতির পিতার প্রতি এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখবে। আলোচ্য বিষয়: বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন, সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, সংবিধান প্রণয়ন 1972 সাল, বৈদেশিক সম্পর্ক, রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি প্রবর্তন, 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি সেনাবাহিনী গ্রেপ্তার করে এবং ঢাকা থেকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাস তিনি পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন এবং সেখানে বন্দী অবস্থায় থেকে তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছেন, অপরপক্ষে বাঙালিরা আতঙ্কিত ছিল, উদ্বেগ ছিল এবং আকুণ্ঠ জনগণের প্রতীক্ষা ছিল যে আসলেই তিনি বেঁচে আছেন কিনা। অবশেষে এই পরিস্থিতির অবসান ঘটে 1972 সালের 10ই জানুয়ারি। এখানে দুইটা পিকচার দেখা যাচ্ছে। প্রথমটাতে বিমান, এইটাই সেই বিমান যেই বিমান যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা থেকে অর্থাৎ ঢাকা থেকে দিল্লি হয়ে ঢাকাতে আসেন। এবং দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু সেই আনন্দ উল্লাস ভরা যে বিজয়। 1972 সালের 8ই জানুয়ারি তিনি কারাগার থেকে মুক্তি পান এবং 10ই জানুয়ারি পাকিস্তানি বাহিনীর বিশেষ বিমান যোগে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয় এবং অতঃপর লন্ডন থেকে ব্রিটিশ রাজকীয় কমেন্ট বিমানে করে দিল্লি হয়ে ঢাকাতে নিয়ে আসা হয়। লক্ষ লক্ষ জনতা সংবাদিত নেতাকে স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানানোর জন্য জনতার ঢল নামে এবং এসে তিনি জনগণের ভালোবাসা যেটা পেলেন, তিনি নিজে কাঁদলেন এবং জনগণকে কাঁদালেন। এবং পরবর্তী উপস্থিত তৎকালীন রেসকোর্স ময়দান অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত জনতার সামনে তিনি স্বাধীনতাপ্রাপ্ত দেশের করণীয় এবং যুদ্ধ পরবর্তী দেশের পুনর্গঠন পুনর্বাসন নিয়ে তিনি বক্তব্য রাখলেন এবং এই বক্তব্য চলাকালে তিনি একটা নীতি উল্লেখ করলেন, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার নীতি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই 4টি ভিত্তির উপর রাষ্ট্র পরিচালিত হবে। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে ফিরে এসে পরদিন 1972 সালের 11ই জানুয়ারি মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে দীর্ঘ আলোচনা করে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন।
কারণ সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশে সরকার ব্যবস্থা কি হবে, সরকারের ধরন কি হবে তা পূর্ব থেকে নির্ধারণ করা ছিল না। তিনি দীর্ঘ আলোচনার পর অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এবং এই সংবিধান আদেশের মাধ্যমে বা এই আদেশ অনুযায়ী সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। 11 জানুয়ারি তিনি মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে আলোচনা করেন এবং 12 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ ছায়েমের নিকট প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং ওই দিনই রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ লাভ করেন আবু সাইদ চৌধুরী। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ। দীর্ঘ যুদ্ধের পর বাংলাদেশের অবস্থা ছিল ভয়াবহ এবং পাকিস্তানি বাহিনীর পোড়া মাটির নীতির কারণে বাংলাদেশ ভূখণ্ড এক বিধ্বস্ত জনপদে পরিণত হয় এবং সেখানে বিশ্বের অস্তিত্বের কাছে বাংলাদেশ সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশটা টিকে থাকায় দুর্বিষহ হয়ে উঠেছিল। পাকিস্তানি বাহিনীরা আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের প্ররোচনায় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত ও ভুটান ব্যতীত অন্য কোন রাষ্ট্র তখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই এবং সামগ্রিকভাবে পরিস্থিতি এতটাই হতাশাজনক ছিল যে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে টিকে থাকতে পারবে কিনা সে বিষয়ে চরম সংশয় দেখা দেয়। 9 মাসের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দোসররা অর্থাৎ দেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনীর হত্যাযজ্ঞ এবং নারী নির্যাতনের পাশাপাশি তারা যে সম্পদের বিনষ্ট ধ্বংসলীলায় মেতে উঠেছিল তা ছিল সারা দেশের জন্য এক ভয়াবহ ক্ষতি এবং 9 মাসে পাকিস্তানি বাহিনী 43 লক্ষ বসতবাড়ি, 3000 অফিস, 18,000 প্রাথমিক বিদ্যালয়, 6,000 হাই স্কুল, 9,000 মাদ্রাসা ও কলেজ এবং 19,000 গ্রামীণ হাট বাজার তারা জ্বালিয়ে দেয়। এছাড়া এর অংশ হিসেবে তারা 274টি ছোট বড় সড়ক সেতু এবং 300টি রেল সেতু ধ্বংস করে এবং রেল ইঞ্জিন সহ ব্যাপক ক্ষতি সাধন করে এবং এই ক্ষতি বিভিন্ন জায়গায় তারা মাইল ফলক পুঁতে রাখে। এমনকি ব্যাংকে রক্ষিত কাগজের নোট জ্বালিয়ে দেয়, গচ্ছিত স্বর্ণ লুটপাট করে যার ফলে ব্যাংকগুলো তহবিল শূন্য হয়ে পড়ে। উন্নয়ন, পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রম। পুনর্গঠন কার্যক্রম নিয়ে কাজ শুরু করেন বঙ্গবন্ধু সরকার এবং প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ার কারণে রেড ক্রস সোসাইটি এবং ত্রাণ ও পুনর্বাসন কমিটি গঠন করা হয়। এই কমিটির মাধ্যমে জেলা থেকে গ্রামীণ পর্যায়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এবং এতে প্রতি মাসে খাদ্য উন্নয়ন থেকে শুরু করে সামরিক উন্নয়নটাকে লিপিবদ্ধ করা হয়। এখানে খাদ্যের চাহিদা যোগানোর জন্য 2 থেকে 2.5 লক্ষ টন খাদ্যের প্রয়োজন ছিল। এছাড়া ঢেউটিন, সিমেন্ট সহ অন্যান্য সামগ্রীর তালিকা প্রস্তুত করা হয় এবং সে নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাহিদা পূরণ করার লক্ষ্যে বঙ্গবন্ধু সরকার দেশি বিদেশি রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আন্তর্জাতিক মহল সকলের কাছে সাহায্যের জন্য উদাত্ত আহ্বান জানান। কৃষি উন্নয়ন। বাংলাদেশ শতকরা 85% মানুষই কৃষির উপরে নির্ভরশীল ছিল এবং তাদের জীবিকা ছিল একমাত্র কৃষি। জাতীয় আয়ের অর্ধেকেরও বেশি আসতো কৃষি থেকে এবং তাই বঙ্গবন্ধু কৃষির উন্নয়নের জন্য জরুরি পদক্ষেপ নেন। সেই লক্ষ্যে 25 বিঘা জমির খাজনা মওকুফ করেন এবং একটি পরিবার সর্বাধিক 100 বিঘা জমির মালিকানা নির্ধারণ করেন এবং 22 লাখেরও অধিক পরিবারকে পুনর্বাসন করেন। শিক্ষার উন্নয়ন। বঙ্গবন্ধু সরকার ক্ষমতা গ্রহণের পর শিক্ষাকে জরুরি ভিত্তিতে নিয়ে আসেন এবং সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশে শিক্ষার জরুরি উন্নয়নের লক্ষ্যে তিনি বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাকে জাতীয়করণ করেন এবং প্রথমবারের মতো সকল প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন এবং এই বিদ্যালয়ে কর্মরত 1,65,000 শিক্ষকের চাকরি সরকারি সহ মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাস তাদের বকেয়া বেতন বিল পরিশোধ করেন।
এছাড়াও তিনি সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পদক্ষেপ হিসেবে মানব সম্পদের উন্নয়নের বিশেষ গুরুত্ব দিয়ে তিনি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং যার জন্য তিনি বিখ্যাত বিজ্ঞানী ডক্টর কুদরাতে খুদার নেতৃত্বে একটা শিক্ষা কমিশন গঠন করেন এবং সেই কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন প্রদানের লক্ষ্যে জাতীয় সংসদে 1973 সালের বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন। প্রথম পাঠশালা পরিকল্পনা উন্নয়ন, সড়ক, রেল, বিমান যোগাযোগের উন্নয়ন। মুক্তিযুদ্ধের সময় ধ্বংসপ্রাপ্ত সকল সেতু নির্মাণের জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণের কাজ শুরু করেন। 1974 সালের মধ্যে দেশের সকল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কাজ এগিয়ে যায় এবং একটা সন্তোষজনক অবস্থায় উন্নতি হয়। ঢাকা আরিচা সড়কের বড় বড় সেতুগুলো নির্মাণের কাজ শুরু করেন এবং 97টি নতুন সড়ক নির্মাণ সহ ধ্বংসপ্রাপ্ত হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ করা হয় এবং যমুনা নদীর উপর সেতু নির্মাণের প্রাথমিক প্রস্তাবনা সহ যমুনা সেতুর প্রাথমিক সম্ভাব্য প্রতিবেদন প্রস্তুত করা হয়। এছাড়াও অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে বিমান চালু শুরু হয় এবং 1972 সালের 7 মার্চের মধ্যে ঢাকার সঙ্গে সিলেট, যশোর, চট্টগ্রাম সকল ফ্লাইটে বিমান যোগাযোগ কার্যক্রম শুরু হয়। ঢাকা লন্ডন রুটে প্রথম ফ্লাইট চালু হয় 1973 সালের 18 জুন। প্রথম পাঠশালা পরিকল্পনা, নবীন রাষ্ট্র হিসেবে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য 1972 সালের জানুয়ারি মাসে সরকার পরিকল্পনা কমিশন গঠন করে এবং এই কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন, দারিদ্র্য হ্রাস, প্রবৃদ্ধির হার 3% থেকে 5.5% উন্নীত করার ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া খাদ্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং ক্রমান্বয়ে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্য নিয়ে প্রথম পাঠশালা পরিকল্পনা গ্রহণ করেন এবং এই পাঠশালা পরিকল্পনা কার্যকর করা হয় 1973 সালের জুলাই মাসে এবং 73 সালের জুলাই মাস থেকে এই পাঠশালা পরিকল্পনা কার্যকর হয়। সংবিধান প্রণয়ন 1972 সাল। সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। এই দলিল লিখিত এবং অলিখিত উভয় হতে পারে। বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণ লাভ করে এই সংবিধান। ভারত এবং পাকিস্তান 1947 সালে স্বাধীনতা অর্জন করে। যদিও 2 বছরে ভারতের সংবিধান রচনা করা সম্ভব হয়েছিল, কিন্তু পাকিস্তানের সময় লেগেছিল 9 বছর। অপরপক্ষে মাত্র 9 মাসের মধ্যে সদিচ্ছা, আন্তরিকতা, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির প্রতি সৎ থেকে বিশ্বের অন্যতম সুন্দর সংবিধান দান করেন বঙ্গবন্ধু সরকারের নেতৃত্বে। বাংলাদেশ সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে 1972 সালের 23 মার্চ গণ পরিষদের আদেশ জারি করা হয় এবং এই আদেশে 1971 সালের 26 মার্চ থেকে কার্যকর করা হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যদের নিয়ে এই গণপরিষদ গঠন করা হয় এবং গণপরিষদের সদস্যদের একমাত্রই কাজ ছিল বাংলাদেশের সংবিধান রচনা করা, অর্থাৎ সংবিধান প্রণয়ন। তাহলে এখানে একটা কোশ্চেন পাবা যে গণপরিষদের কাজ ছিল, গণপরিষদের কাজ কি ছিল? একমাত্রই কাজ ছিল সংবিধান প্রণয়ন করা। এই আদেশ অনুযায়ী সংবিধান প্রণয়নের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এরই মাধ্যমে গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1972 সালের 10 এপ্রিল। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? 1972 সালের 10 এপ্রিল এবং এই অধিবেশনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম স্পিকার হিসেবে নির্বাচিত হন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন মোহাম্মদুল্লাহ। এবং এই গণপরিষদের ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় এবং এই কমিটির আহ্বায়ক ছিলেন ডক্টর কামাল হোসেন।
সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল 34 জন। তাহলে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল? 34 জন। এবং সংবিধান প্রণয়ন কমিটির আহ্বায়কের দায়িত্ব কে পালন করেন? ডক্টর কামাল হোসেন। এবং গণপরিষদের প্রথম স্পিকার হিসেবে নির্বাচিত কে হন? শাহ আব্দুল হামিদ। এবং গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার হিসেবে কে নির্বাচিত হন? মোহাম্মদুল্লাহ। এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে মনে রাখবে। এছাড়াও এই গণপরিষদের কমিটির মধ্যে, সংবিধান প্রণয়ন কমিটির মধ্যে সদস্যের সংখ্যা কতজন ছিল? 34 জন। 1972 সালের 11 অক্টোবর সংবিধানের খসড়া প্রণয়ন করা হয়। সংবিধানের খসড়া প্রণয়ন কবে করা হয়? 1972 সালের 11 অক্টোবর। এবং 19 অক্টোবর সংবিধান বিল সম্পর্কে আলোচনা শুরু হয়। দীর্ঘ আলোচনার পর 4 নভেম্বর সংবিধান বিল পাস হয়। তাহলে এখানে প্রত্যেকটা কোশ্চেন মনোযোগ সহকারে তোমাদের মনে রাখতে হবে যে সংবিধানের খসড়া প্রণয়ন করা হয় কবে? 1972 সালের 11 অক্টোবর। এবং এই সংবিধান বিল সম্পর্কে আলোচনা শুরু হয় কবে? 1972 সালের 19 অক্টোবর। এবং সংবিধান বিল গণপরিষদে পাস হয় কবে? 1972 সালের 4 নভেম্বর। অবশেষে দীর্ঘ আলোচনার পর 16 ডিসেম্বর প্রথম বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়। তাহলে বাংলাদেশের সংবিধান কার্যকর কবে হয়? 1972 সালের 16 ডিসেম্বর প্রথম বিজয় দিবস থেকে কার্যকর করা হয়। এই সংবিধানের ওপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বলেন, এই সংবিধান শহীদের রক্তে লিখিত। এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার মুক্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। এই বঙ্গবন্ধুর এই আবেগঘনিত এই কথাটি জনগণকে আপ্লুত করেছিল। সংবিধানের বৈশিষ্ট্য। 1972 সালের সংবিধান ছিল লিখিত, বাংলা ও ইংরেজি উভয় ভাষায় রচিত। তবে বাংলাকে মূল ভাষা হিসেবে গ্রহণ করা হয়। এই সংবিধানে ছিল একটি প্রস্তাবনা, 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ, 4টি তফসিল। এখানে প্রত্যেকটা কোশ্চেন তোমরা মনোযোগ সহকারে মনে রাখবে। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য কেমন ছিল? লিখিত। এবং ভাষা কি কি ছিল? বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় ছিল। মূল ভাষা হিসেবে কোনটাকে গ্রহণ করা হয়? বাংলাকে। এই সংবিধানের বিলে কয়টি প্রস্তাবনা ছিল? 1টি। এবং 11টি ভাগ, কতটি অনুচ্ছেদ ছিল? 153টি। কতটি তফসিল ছিল? 4টি। সংবিধানের প্রথম ভাগে কি ছিল? সংবিধানের প্রথম ভাগে ছিল প্রজাতন্ত্র, অর্থাৎ প্রজাতন্ত্রের কথা প্রথম ভাগে লিপিবদ্ধ ছিল। দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। দ্বিতীয় ভাগে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এবং রাষ্ট্র পরিচালনার ভিত্তিটা কি হবে সে সম্পর্কে লিপিবদ্ধ করা ছিল। তৃতীয় ভাগে মৌলিক অধিকারের কথা বলা আছে, অর্থাৎ জনগণের মৌলিক অধিকারটুকু লঙ্ঘন না হয় সে বিষয়ে সংবিধানের তৃতীয় ভাগে উল্লেখ করা আছে। চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ সম্পর্কে উল্লেখ করা আছে। পঞ্চম ভাগে জাতীয় সংসদ, জাতীয় সংসদের যাবতীয় নিয়ম কানুন সম্পর্কে পঞ্চম ভাগে লিপিবদ্ধ করা আছে। ষষ্ঠ ভাগে বিচার বিভাগ, সপ্তম ভাগে নির্বাচন, অর্থাৎ যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, অর্থাৎ সকল নির্বাচন সম্পর্কে সংবিধানের কততম অনুচ্ছেদে বলা আছে? সপ্তম ভাগে। অষ্টম ভাগে মহা হিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক, নবম ভাগে কর্ম কমিশন, দশম ভাগে সংবিধান সংশোধন। বাংলাদেশের সংবিধান যদি সংশোধন করতে হয় তাহলে সংবিধানের নিয়ম অনুযায়ী করতে হবে এবং সেটা সংশোধনের নিয়ম কানুন সমস্ত কিছু দশম ভাগে লিপিবদ্ধ করা আছে। একাদশ ভাগে কি আছে? বিবিধ আলোচনা, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার আরো যে অন্যান্য আলোচনাগুলো বা নিয়ম কানুনগুলো একাদশ ভাগে লিপিবদ্ধ করা আছে। সর্বোচ্চ আইন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, এককেন্দ্রিক সরকার, মন্ত্রী পরিষদ শাসিত সরকার, এককক্ষ বিশিষ্ট আইন পরিষদ, দুষ্পরিবর্তনীয়, স্বাধীন বিচার বিভাগ, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ। সর্বোচ্চ আইন, সর্বোচ্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। তাহলে
আমরা এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে সর্বোচ্চ আইনটা কোনটা। তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আইন সংবিধান। তাই সংবিধানের সঙ্গে সামঞ্জস্যহীন এমন কোনো আইন প্রণয়ন করা যাবে না। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা উল্লেখ আছে এবং রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এখানে 4টি আদর্শের কথা উল্লেখ করা আছে। আদর্শগুলো কি কি? গণতন্ত্র, প্রজাতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই 4টি আদর্শকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিচালিত হয়। মৌলিক অধিকার। নাগরিকদের ব্যক্তি হিসেবে মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকা জরুরি এবং যেন ব্যক্তি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে না পারে সেই জন্য মৌলিক অধিকারের কথা সংবিধানে লিপিবদ্ধ করা আছে এবং নাগরিকের মৌলিক অধিকার সমূহ লঙ্ঘন করা অপবিত্র বলে ঘোষণা করা হয়েছে। এককেন্দ্রিক সরকার। এই সংবিধান অনুযায়ী বাংলাদেশের এককেন্দ্রিক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং বাংলাদেশের যেহেতু অন্য কোনো প্রদেশ বা অঙ্গরাজ্য নেই সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অধীনে দেশের প্রশাসন পরিচালিত হবে, যা এই অনুচ্ছেদে লিপিবদ্ধ রয়েছে। মন্ত্রী পরিষদ শাসিত সরকার। সংবিধানের মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ রয়েছে এবং এই মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ সংসদের নিকট অর্থাৎ জাতীয় সংসদের নিকট দায়ী থাকবেন। রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক প্রধান হবেন এবং রাষ্ট্রের সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকবে। এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদ। সংবিধানে এক কক্ষ আইন পরিষদের ব্যবস্থা গ্রহণ করা হয়। সরাসরি নির্বাচনের মাধ্যমে 300 জন সদস্য এবং সংরক্ষিত 15 জন মহিলা সদস্য নিয়ে আইন পরিষদ গঠিত হবে এবং আইন পরিষদ জাতীয় সংসদ বলে বিবেচিত হবে। দুষ্পরিবর্তনীয়। এই সংবিধান সংশোধন সাধারণ কোনো আইন প্রণয়ন পদ্ধতির মতো না। এটা পরিবর্তন করতে হলে 2/3 ভোটের ভিত্তিতে এটা সংশোধন হবে এবং সংশোধনী বিল রাষ্ট্রপতির বিলের জন্য রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হবে এবং 7 দিনের মধ্যে রাষ্ট্রপতি বিলের সম্মতি দিবেন। যদি 7 দিন অতিক্রান্ত হয় তাহলে নীরব সম্মতি দিয়েছেন বলে ধরে নেওয়া হবে। স্বাধীন বিচার বিভাগ। সংবিধানের একটি নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা করার কথা উল্লেখ আছে এবং নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তার কথা বলা রয়েছে। সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ। সংবিধানের মূলনীতির সঙ্গে মিল রেখে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়। ধর্মের নামে কেউ কোনো বিভেদ তৈরি করতে পারবে না, অর্থাৎ সংবিধানের ধর্মের নামে সে সংবিধান কোনো নির্দেশনা উল্লেখ থাকবে না যে নির্দিষ্ট কোনো ধর্মকে কেন্দ্র করে দেশটা পরিচালিত হবে। বঙ্গবন্ধু সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য ছিল স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের জন্য অন্যতম এবং বিশ্বের সবথেকে সুন্দর একটি সংবিধান রচনা করা। বৈদেশিক সম্পর্ক। তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব ও উন্নয়ন নিশ্চিত করতে পররাষ্ট্র নীতির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 1972 সালের 10 জানুয়ারির পূর্বে ভারত ও ভুটান ব্যতীত অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি এবং পাকিস্তান এবং তার মিত্রদের বৈরী প্ররোচনায় বিশ্বের অনেক রাষ্ট্র তখনও বিভ্রান্ত। অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য সহযোগিতা জরুরি হয়ে পড়ে। সেই লক্ষ্যে বঙ্গবন্ধু দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং মেধা দিয়ে উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশে পররাষ্ট্র নীতিকে 2টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। এক, স্বীকৃতি আদায়ের মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়, দেশের পুনর্গঠন ও বৈদেশিক সাহায্য
নিশ্চয়তা করতে হবে, অর্থাৎ দেশের পুনর্গঠনে বৈদেশিক সাহায্য নিশ্চয়তা বাড়াতে হবে। নবীন রাষ্ট্রের পররাষ্ট্র নীতি নির্ধারকের ভূমিকায় বঙ্গবন্ধু স্বয়ং ছিলেন এবং তিনি পররাষ্ট্র নীতির কথা বলতে গিয়ে উল্লেখ করেন, আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে আন্তর্জাতিক বিভিন্ন মহল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে তিনি বাংলাদেশের গ্রহণযোগ্যতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। বাংলাদেশের জন্য স্বীকৃতি আদায়ের কাজটি খুব কষ্টসাধ্য ছিল এবং অর্থাৎ সহজ ছিল না, কারণ পাকিস্তানের পরিকল্পনায় বিভিন্ন রাষ্ট্র, বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্র সহ চীন বাংলাদেশের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করতেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে 1974 সালের মধ্যে বিশ্বের বহু রাষ্ট্র বাংলাদেশের পক্ষে ইতিবাচক ধারণা নিতে শুরু করে এবং জাতিসংঘ সহ বিশ্বের অধিকাংশ রাষ্ট্র এবং জাতিসংঘ সহ বাংলাদেশের স্বীকৃতি লাভ করে 1974 সালের মধ্যে। 1974 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য হিসেবে বাংলাদেশ যোগদান করে। 1974 সালে বাংলাদেশ ইসলামিক সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে। এইখানে দুটো কোশ্চেন, বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? 1974 সালের 17 সেপ্টেম্বর। এবং বাংলাদেশ কবে ইসলামিক সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে? 1974 সালে। বঙ্গবন্ধু শাসন আমলে এছাড়াও বাংলাদেশ বিশ্বের 130টি রাষ্ট্রের স্বীকৃতি অর্জন এবং 14টি আন্তর্জাতিক সংগঠনের সদস্য পদ লাভ করে। স্বাধীনতার পর বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সামগ্রিক সাহায্য ও অনুদান হিসেবে ভারত সরকার বিমান, ওষুধপত্র এবং জাহাজ থেকে শুরু করে খাদ্য সামগ্রী, পেট্রোলিয়াম জাত সরবরাহ করে বাংলাদেশকে যে মানবিক সাহায্য প্রদান করেছেন তা বলার অপেক্ষা থাকে না। ভারতীয় সাহায্য ছাড়া এই বিপদগ্রস্ত বাংলাদেশের স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব ছিল না। তবে তৃতীয় বিশ্বের বৈদেশিক সাহায্য প্রাপ্ত দেশ হিসেবে ভারত বাংলাদেশের পুনর্গঠনে বিপুল পরিমাণে সাহায্য প্রদান করে। কিন্তু বাংলাদেশের চাহিদা ছিল আরো অনেক। ভারতের সাধ্যের মধ্যে এই চাহিদা পূরণ করা সম্ভব ছিল না। অর্থনৈতিক সাহায্যের জন্য সরকারকে সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের দেশগুলোর কাছে নির্ভর করতে হয়েছে। অর্থাৎ পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক সাহায্য এবং প্রবৃদ্ধি উন্নয়নের জন্য পুঁজিবাদী ও মুসলিম দেশগুলোর সাহায্যের নির্ভর করতে হয়েছে বাংলাদেশকে। এবং যুদ্ধের বিরোধিতা করায় বঙ্গবন্ধু সরকার প্রথম দিকে মার্কিন সাহায্য গ্রহণের অস্বীকৃতি জানান, অর্থাৎ মার্কিন সাহায্য নিতে তিনি রাজি হন নাই প্রথম দিকে। বঙ্গবন্ধু সরকার দেশের স্বার্থে পুঁজিবাদী ও মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। তারপর বঙ্গবন্ধু শাসন আমলে 130টি দেশ তার রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করে। রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি প্রবর্তন। বঙ্গবন্ধু শাসন আমলে 1975 সালের 25শে জানুয়ারি দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। রাষ্ট্রপতি সকল ক্ষমতার অধিকারী হন। অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কবে প্রবর্তন করা হয়? 1975 সালের 25শে জানুয়ারি। এবং রাষ্ট্রপতি সকল ক্ষমতার অধিকারী হন। এই ব্যবস্থায় মন্ত্রী পরিষদ এবং জাতীয় সংসদের ক্ষমতা ছিল না, অর্থাৎ জাতীয় সংসদের ক্ষমতা খর্ব হয় এবং সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে সরকার পদ্ধতি প্রবর্তন করা হয়। অর্থাৎ সংবিধানের 4র্থ সংশোধনীকে সামনে রেখে এই সরকার পদ্ধতির পরিবর্তন করা হয় এবং জনগণের প্রত্যক্ষ ভোটে 5 বছরের জন্য নির্বাচিত হন এবং ইচ্ছা অনুযায়ী উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সরকারি বিভাগে নিয়োগ এবং বরখাস্ত করতে পারেন রাষ্ট্রপতি। এছাড়া বাংলাদেশের জন্য জাতীয় ভিত্তিক একটি রাজনৈতিক দল গঠনের কর্তৃত্ব রাষ্ট্রপতির হাতে ন্যস্ত ছিল। জাতীয় ভিত্তিক রাজনৈতিক দল গঠনের পর অন্যান্য রাজনৈতিক দলগুলো বাতিল ও বেআইনি বলে ঘোষণা করা হয়।
অর্থাৎ কি করা হয়, জাতীয় ভিত্তিক রাজনৈতিক দল গঠন করার পর অন্যান্য রাজনৈতিক যে দলগুলো ছিল সেগুলোকে বাতিল এবং বেআইনি বলে ঘোষণা করা হয়। চতুর্থ সংশোধনের মাধ্যমে সরকার ব্যবস্থার পরিবর্তন আনাটাকে নানা বিতর্কের জন্ম দেয় এবং এই ব্যবস্থার বিপক্ষে বলা হয় যে এই ব্যবস্থাটা জাতীয় সংসদের ক্ষমতা খর্ব হয়, রাষ্ট্রপতিকে প্রদান করা হয় অসীম ক্ষমতা এবং একক রাজনৈতিক দল গঠন করে সম্পূর্ণ অগণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করা হয়। বঙ্গবন্ধু সরকার পদ্ধতির সীমাবদ্ধতা ছিল, এটা তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন, কিন্তু সামগ্রিকভাবে এই ব্যবস্থায় তিনি কার্যকর করেন এবং সেটা সম্পূর্ণভাবে কাজ শুরু করার পূর্বেই চতুর্থ সংশোধনী অনিবার্য হয়ে পড়ে। রাজনৈতিক পরিস্থিতি ও চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংশোধনীর অনুমতি ক্রমে এই ব্যবস্থাটা গ্রহণ করা হয় এবং পরবর্তীতে বিশ্বের সমাজতান্ত্রিক দেশগুলো একক রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে দল ব্যবস্থার যে নজির রয়েছে সেটা তিনি উপলব্ধি করেছিলেন যে বিশ্বের সমাজতান্ত্রিক অন্যান্য দেশেও একক রাজনৈতিক দল গঠন করার নজির রয়েছে, সুতরাং তিনি এই ব্যবস্থাটাই গড়ে তুলেছিলেন। 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ড। এইখানে আমরা প্রথমে একটা বাড়ির ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই বাড়িটা আমরা দেখবো এই জন্যই যে এই সেই ঐতিহাসিক বাড়ি, যে বাড়িতে কি ঘটেছিল সেটা আমরা দেখবো এবং পাশে যে ছবিটা আছে সেখানে গুলিবিদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে পাচ্ছি। 15ই আগস্ট 1975 সাল বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। ঘাতকরা এই দিন জাতির পিতা সহ 5 পরিবারের সদস্যদেরকে হত্যা করেন এবং নির্মম ও নৃশংসভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সামরিক ও বেসামরিক বাহিনীর কিছু ঘাতক চক্র। পর্দার অন্তরালে তারা ষড়যন্ত্র করছিল এবং সেই অনুযায়ী সেক্ষেত্রে এই ঘাতকের ছোবল থেকে শিশু রাসেলও রেহাই পায় নাই সেই দিন এবং দেশে বিদেশে বহু শুভাকাঙ্ক্ষী বঙ্গবন্ধুকে সতর্ক করেছিলেন যে রাষ্ট্রপতির এমন অরক্ষিত বাড়িতে থাকা নিরাপদ নয়, কিন্তু এর প্রত্যুত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন আমাকে কোনো বাঙালি মারবে না। 15ই আগস্ট সেদিন ভোরের আলো তখনও ফোটে নাই। জাতির পিতা সপরিবারে ঘুমিয়েছিলেন এবং ধানমন্ডি এই সেই 32 নম্বর সড়কের 677 নম্বর বাড়ি, যেখানে ঘাতকের দল প্রাণ কামান গোলার আঘাতে এবং অত্যাধুনিক মেশিন গানের আঘাতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের 18 জন সদস্যকে নির্মম নৃশংসভাবে হত্যা করে। আনুমানিক 5:30টার দিকে ঘাতকের দল আক্রমণ করে এবং সেখানে মেজর মহিউদ্দিন, মেজর পাশা, মেজর গুদার নেতৃত্বে ঘাতকের দল বঙ্গবন্ধুর পরিবারকে আক্রমণ করেন এবং প্রচন্ড গুলির আওয়াজ, বিকট শব্দে বঙ্গবন্ধুর ঘুম ভাঙে। শিশু রাসেলকে উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসা হয় এবং সে ভয় পায়। তখন রাসেলের বয়স ছিল 10 বছর। সে কাঁদতে থাকে মায়ের কাছে যাবে, তারপর তাকে উপরে নিয়ে যাওয়া হয় এবং গুলি করে হত্যা করা হয়। এরপর চিৎকার হট্টগোল শুনে বঙ্গবন্ধু নিচে নেমে আসেন, তখন তাকে বেয়নেট দিয়ে আঘাত করা হয় এবং 18টি গুলি তার মুখে চালানো হয়। এইভাবে বঙ্গবন্ধুর পরিবারের 18 জন সদস্যকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়। এর সঙ্গে তার রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং তার পরিবারের ব্যক্তিবর্গ সহ মহিলা এবং শিশুকেই রেহাই পায় নাই। 15ই আগস্টের এই নির্মম হত্যাকাণ্ডের পর খন্দকার মোস্তাক ছিলেন এই হত্যাকাণ্ডের মূলনায়ক। এই হত্যাকাণ্ডের পর খন্দকার মোস্তাক তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র ক্ষমতা দখল করেন এবং পরবর্তীতে শুরু হয় মোস্তাক নামের জাতীয় কলঙ্ক, যা বাংলাদেশের ইতিহাসে রচিত হয়। আজকের ক্লাস ছিল এই পর্যন্তই এবং এই ক্লাস থেকে তোমরা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বুঝতে পেরেছ এবং সেখান থেকে আমরা দেখব যে এই প্রশ্নগুলো তোমরা
বলতে পারো কিনা? বঙ্গবন্ধুর বুকে কতটি গুলির আঘাত পাওয়া যায়? শিশু রাসেলের বয়স কত বছর ছিল? বঙ্গবন্ধু ধানমন্ডির 32 নম্বর সড়কে কত নম্বর বাড়িতে ছিলেন? 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে কতজনকে হত্যা করা হয়? কবে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি প্রবর্তন করা হয়? প্রতিটা কোশ্চিন আমি একাধিকবার উচ্চারণ করেছি, নিশ্চয়ই তোমরা অ্যান্সার গুলো করতে পারবে। আগামী দিন রিভিশন টপলেস নেওয়া হবে, অর্থাৎ এই অধ্যায়টা পূর্বেও হয়ে গেছে, ক্লাসটা রিভিশন ছিল, সেক্ষেত্রে সম্পূর্ণ অধ্যায়ের ওপর ভালোভাবে চর্চা করবে এবং রিভিশন টপলেসের জন্য সবাই প্রস্তুতি নেবে এবং অধ্যায়টি ভালোভাবে চর্চা করবে। পরিশেষে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।